আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই শুনেছেন মহাবিশ্বের কোনো কিছুই আলোর থেকে বেশি গতিতে চলতে পারে না। কিন্তু এর পেছনে কারণটা আসলে কি? চলুন আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। মহাবিশ্বের কোনো বস্তুর আলোর থেকে বেশি গতিতে চলতে না পারার পেছনে অ্যাকচুয়ালি দুইটা কারণ আছে। এর প্রথম কারণটা হচ্ছে দ্য এনার্জি প্রবলেম। চলুন জেনে আসি। ধরুন আপনি একটা শপিং মলে আছেন এবং আপনার হাতে আছে একটা শপিং কার্ট। এখন আপনি এই শপিং কার্টকে যত জোরে ধাক্কা দিবেন শপিং কার্ট ঠিক তত জোরেই সামনের দিকে আগাবে। সিম্পল, রাইট? কিন্তু কি হবে যদি আপনি শপিং কার্টটাকে আলোর গতির কাছাকাছি গতিতে গতিশীল করতে চান? এখানেই চলে আসে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন কোনো বস্তুর গতিকে যদি আলোর গতির কাছাকাছি গতি দিয়ে গতিশীল করা হয় তাহলে সেই বস্তুর ভর বৃদ্ধি পেতে থাকবে এবং এই ঘটনাটাকে বলা হয় রিলেটিভিস্টিক ম্যাস। আইনস্টাইনের এই রিলেটিভিস্টিক ম্যাসের সূত্রটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সূত্রে আমরা যদি একটু তাকাই তাহলে দেখব হরে আছে 1 - v²/c²। এখানে v হচ্ছে বস্তুর গতি এবং c হচ্ছে আলোর গতি। বস্তুর গতির থেকে আলোর গতির পরিমাণ সব সময় বেশি। এখন আলোর গতি যেহেতু বস্তুর গতির থেকে বেশি, অতএব হরে আমাদের সব সময় কি হবে, একের থেকে ছোট একটা সংখ্যা পাবো, কারণ 1 - v²/c²। তাহলে একের থেকে ছোট একটা সংখ্যা পেলে সবসময় আমার কি হবে, বস্তুর গতির জন্য তার ভরের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ঘটনাটার নাম আমরা বলেছি রিলেটিভিস্টিক ম্যাস। অর্থাৎ বস্তুকে গতিশীল করলে বস্তুর গতির কারণে তার ভর কি হয়, বৃদ্ধি পায়। এখন কোনো বস্তুর ভর যখন বৃদ্ধি পায় তাকে আরো গতিশীল করা আরো বেশি কঠিন হয়ে যায়। আপনারা সিম্পলি চিন্তা করতে পারেন, একটা শপিং কার্টকে ঠেলা যত ইজি, একটা ট্রাককে ঠেলা কি ততটা ইজি? না, ট্রাককে ঠেলে আমরা নড়াইতেই পারবো না, অথচ একটা শপিং কার্টকে কত ইজিলি আমরা ঠেলে সামনের দিকে নিতে পারি। কারণ কি? কারণ ট্রাকের ভর অনেক বেশি এবং একটা শপিং কার্টের ভর অনেক কম। অতএব কোনো বস্তুর ভর বাড়লে তাকে গতিশীল করতে আমাদের শক্তির পরিমাণ বেশি লাগে। এখন কোনো বস্তুর গতি যখন আলোর গতির কাছাকাছি হবে তখন বস্তুর ভর বৃদ্ধি পাবে রিলেটিভিস্টিক ম্যাসের কারণে, এবং তার গতি আরো বৃদ্ধি করতে আরো বেশি কষ্ট হবে কারণ ভর বেড়ে গেছে। অতএব কোনো বস্তুর গতি যদি আলোর গতির সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? কোনো বস্তুর গতি যখন আলোর গতির সমান হয়ে যাবে তখন সূত্রের নিচে আমাদের কি চলে আসবে, 1 - c²/c²। দ্যাট ইজ সূত্রের নিচে আমাদের চলে আসবে 0 এবং সূত্রের নিচে 0 চলে আসার মানে হচ্ছে ভরের পরিমাণ কত হবে, অসীম। এই যে অসীম পরিমাণ ভর, অসীম পরিমাণ ভরের জন্য কোনো বস্তুর গতি যদি আমরা আরো বৃদ্ধি করতে চাই সেই ক্ষেত্রে কি হবে, বস্তুকে অসীম পরিমাণ শক্তি দিতে হবে, তাই না? কিন্তু অসীম পরিমাণ শক্তি দেয়া আমাদের এই মহাবিশ্বে কি সম্ভব? কখনোই সম্ভব না। যেহেতু কোনো বস্তুকে আমরা অসীম পরিমাণ শক্তির যোগান দিতে পারি না, সেই কারণেই বস্তুর গতি আসলে আলোর গতির থেকে বেশি বাড়ানো সম্ভব হয় না। এটা গেল এনার্জি প্রবলেম। এখন 2 নম্বর সমস্যাতে আসি। 2 নম্বর সমস্যাটা হচ্ছে দ্য স্পেস টাইম ট্রেড অফ। আমাদের এই মহাবিশ্বের সময় এবং স্পেস রিলেটেড, স্পেস এবং টাইম লিঙ্কড। এখন এই যে স্পেস টাইম লিঙ্কড, এই স্পেস টাইম দিয়ে আমরা অনবরত চলতেছি এবং এই স্পেস টাইম দিয়ে চলার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট গতি আছে। এই গতিটাই আসলে আমাদের আলোর গতি। এখন আমরা একটু সিম্পলিসিটির জন্য ধরে নেই যে আমাদের স্পেস টাইমের মধ্য দিয়ে চলার গতির পরিমাণ 100 ইউনিট। এখন এই যে 100 ইউনিট স্পিড আমাদের কাছে আছে, আমরা স্পেস টাইমের ভিতর দিয়ে যখন চলবো এই 100 ইউনিট স্পিডকে ক্রস করতে পারবো না। এখন যেমন আমি বসে আছি, আমার স্পেস বরাবর স্পিড হচ্ছে 0, কিন্তু আমার কাছে টোটাল স্পেস টাইম বরাবর চলার স্পিড ছিল 100 ইউনিট। আমি বসে আছি, স্পেস বরাবর আমার স্পিড 0, তাহলে আমার সমস্ত 100 ইউনিট স্পিড ব্যয় হচ্ছে সময় বরাবর সামনের দিকে আগানোর জন্য। এখন আমি যখন স্পিড আপ করতে থাকবো স্পেস বরাবর, তখন কি হবে, ওই 100 ইউনিট স্পিডের কিছু অংশ স্পেস বরাবর চলতে ব্যয় হবে, বাকি অংশ সময় বরাবর চলতে ব্যয় হবে। ধরি আমি স্পেস বরাবর চলতে 100 ইউনিটের মধ্যে 70 ইউনিট সময় ব্যয় করতেছি, তাহলে বাকি 30 ইউনিট সময় কোথায় ব্যয় হবে, সময় বরাবর সামনের দিকে চলতে। এবং এখানে কি হবে, আমি যখন 70 ইউনিট স্পিড নিয়ে স্পেস বরাবর চলবো তখন সময় বরাবর চলার স্পিড হবে 30 ইউনিট। আবার আমি যখন বসেছিলাম, অর্থাৎ আমার যখন স্পিড স্পেস বরাবর 0 ছিল তখন সময় বরাবর স্পিড ছিল 100 ইউনিট। অর্থাৎ আমার বসে থাকার পরে 70 ইউনিট স্পিডে যখন আমি স্পেস বরাবর চলতেছি তখন টাইম বরাবর স্পিডটা কি হয়েছে, কমে গেছে। তার মানে আমি যখন স্পেস বরাবর অনেক বেশি জোরে গতিশীল হব তখন আমার জন্য সময় কি হবে, ধীর হয়ে যাবে। এই ঘটনাটাকেই আইনস্টাইন বলছে টাইম ডাইলেশন। ওকে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা যখন স্পেস বরাবর অনেক বেশি গতিতে গতিশীল হচ্ছি তখন আমাদের জন্য কি হচ্ছে, সময় ধীর হয়ে যাচ্ছে। আমরা যদি স্পেস বরাবর আরো গতি বাড়াই এবং বাড়াতে বাড়াতে সম্পূর্ণ 100 ইউনিট যে স্পিড ছিল পুরোটাই যদি স্পেস বরাবর চলতে ব্যয় করি তাহলে সময় বরাবর আমাদের স্পিড কত হবে, সময় বরাবর স্পিডের পরিমাণ হবে 0। তার মানে আমাদের জন্য সময় কি হয়ে যাবে, সময় হয়ে যাবে স্থির।
এখন আমাদের স্পেস বরাবর চলার গতি হচ্ছে 100 ইউনিট, সময় বরাবর চলার গতি 0 ইউনিট, অর্থাৎ আমাদের জন্য সময় কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। এখন এই যে সময় স্থির হয়ে গেছে, আমরা যদি এখন স্পেস বরাবর আমাদের গতি আরো বাড়াইতে চাইতাম তাহলে কি হইতো? আমরা আগেই বলছি আমাদের স্পেস এবং টাইম বরাবর চলার মোট গতি নির্দিষ্ট এবং সেটা হচ্ছে 100 ইউনিট। এখন আমার স্পেস বরাবর চলতেছি 100 ইউনিট গতিতে, টাইম বরাবর চলতেছি 0 ইউনিট গতিতে, অর্থাৎ টাইম স্থির। এখন আমি যখন স্পেস বরাবর আরো গতি বাড়াবো, ধরি 110 ইউনিট গতিতে স্পেস বরাবর চলবো, তাহলে টাইম বরাবর কি হইতে হবে, আমার সময় হইতে হবে -10 ইউনিট। তার মানে আমাকে সময়ে ব্যাকওয়ার্ড যাইতে হবে, সময়ে পেছন দিকে যাইতে হবে। সময়ে পেছন দিকে যাইতে হবে কেন? কারণ টোটাল স্পিডটা আমাকে নির্দিষ্ট রাখতে হবে। 110 ইউনিট প্লাস -10 ইউনিট টোটাল মিলে 100 ইউনিট। তাহলে এই স্পিড নির্দিষ্ট রাখার জন্য আমাকে সময় কি করতে হচ্ছে, সময়ে পিছন দিকে যাইতে হচ্ছে। অর্থাৎ এখানে কি হবে ঘটনাটা, আমাদের সময় যখন পেছন দিকে চলা শুরু করবে তখন আমাদের যে কোনো ঘটনার জন্য সেই ঘটনার কারণের আগে ফলাফল তৈরি হয়ে যাবে। এখন আমরা যখন স্পেস বরাবর 110 ইউনিট গতিতে চলতেছি এবং টাইম বরাবর -10 ইউনিটে গতিতে চলতেছি, অর্থাৎ আমাদের যখন সময় ব্যাকওয়ার্ড মুভ করতেছে, তখন যে কোনো ঘটনার ক্ষেত্রে সেই ঘটনার কারণের আগেই ঘটনার ফলাফল তৈরি হবে। অর্থাৎ আমরা যদি বলি যে একটা বুলেট ফায়ার করা হলো এবং সেই বুলেটটা একটা গাছে গিয়ে বিঁধে গেল, তাহলে আমরা যখন স্পেস বরাবর 110 ইউনিটে মুভ করব তখন আমরা দেখব যে বুলেট আগে গাছে বিঁধে গেল এবং তারপরে ফায়ার করা হইলো, অর্থাৎ বুলেটটা গাছ থেকে বন্দুকের দিকে আসবে, অর্থাৎ বুলেট ফায়ার হওয়ার আগেই বুলেট গাছে গিয়ে বিঁধে যাবে। এই যে বুলেট ফায়ার হওয়ার আগে বুলেট গাছে গিয়ে বিঁধে গেল, এই ঘটনাটা ল অফ কজালিটিকে ব্রেক করলো। এবং আমাদের এই ইউনিভার্স এর একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের ইউনিভার্সে যে কোনো ঘটনা ঘটার কারণ তার ফলাফলের আগে আসতে হবে, অর্থাৎ আগে একটা ঘটনার কারণ তৈরি হবে, তারপর সেই ঘটনার ফলাফল তৈরি হবে। কখনোই ফলাফল কারণের আগে তৈরি হতে পারে না। যেহেতু ফলাফল কারণের আগে তৈরি হতে পারে না, অতএব আমাদের স্পিডও কখনো 100 ইউনিটের থেকে বেশি হইতে পারে না, কারণ স্পিড 100 ইউনিটের থেকে বেশি হলে ল অফ কজালিটি ব্রেক হচ্ছে। তার মানে কোনো বস্তুর স্পিড যখন 100 ইউনিটের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ল অফ কজালিটি ব্রেক হচ্ছে। এবং এই 100 ইউনিট স্পিডটা আসলে কি ছিল, স্পিড অফ লাইট ছিল। এবং এই স্পিডটাই আসলে দ্য কসমিক স্পিড লিমিট অফ আওয়ার ইউনিভার্স, অর্থাৎ এমন একটা স্পিড লিমিট যেই স্পিডের থেকে কোনো বস্তু যদি বেশি জোরে চলতে চায় তাহলে সেই বস্তুর জন্য ঘটনা ঘটার ফলাফল সেই ঘটনার কারণের আগেই তৈরি হয়ে যাবে। সিম্পলি ল অফ কজালিটি ব্রেক হবে। এই কারণেই আমাদের ইউনিভার্স কখনোই কোনো বস্তুকে এই কসমিক স্পিড লিমিটের থেকে বা স্পিড অফ লাইটের থেকে বেশি গতিতে চলাটা অ্যালাউ করবে না। সো নেক্সট টাইম আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে মহাবিশ্বের কোনো বস্তুর গতি লাইট স্পিডের থেকে বেশি হতে পারে না কেন, আপনার উত্তর সিম্পলি হবে বিকজ ইট ব্রেক্স দ্য ল অফ কজালিটি। অ্যান্ড অলসো কোনো বস্তুকে লাইট স্পিডের থেকে বেশি গতিতে গতিশীল করতে হলে যে পরিমাণ এনার্জি প্রয়োজন সেই এনার্জির যোগানও আমরা কখনোই দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে।